টিনা তার শাশুড়ি মা শালিনী দেবীর সঙ্গে বাস করে, আর তারা অত্যন্ত আধুনিক এবং মডার্ন মানসিকতার ছিল। তাদের বৌমা এবং শাশুড়ি মায়ের জীবনযাত্রা একেবারে অন্য ধরনের ছিল। তারা অত্যন্ত ধনী, তাই তাদের জীবনযাত্রা নিয়ে কোনো চিন্তা নেই। তারা যখন ইচ্ছা ঘুম থেকে ওঠে আর যখন ইচ্ছা যা ইচ্ছা খাওয়া দাওয়া করে, আবার নিজেদের ইচ্ছে মতো শপিং করতে চলে যায়। কিন্তু ঠিক এর বিপরীত জীবনযাত্রা হলো কমলা দেবী এবং তার বৌমা রচনার, কারণ তারা গ্রামে বসবাস করে আর তারা অত্যন্ত সংস্কারী প্রকৃতির। একদিন টিনা এবং শালিনী দেবী পার্লারে যাবে এমন সময়, মা, তোমরা কোথায় যাচ্ছ? আমাকে একটু আগে কাকিমা ফোন করেছিল, কারণ কাকিমার শরীরটা ভালো না আর কাকিমা বৌদির সাথে শহরে ডাক্তার দেখাতে আসবে। তাই আমি বলেছি আমাদের বাড়ি থেকে ঘুরে যেতে। কিছুক্ষণ পরেই ডাক্তার দেখানো হয়ে গেলে ওরা আমাদের বাড়ি থেকে চলে যাবে। আকাশের কথা শুনে তার মা এবং বউ দুজনেই ভীষণ পরিমাণে রেগে যায়, কারণ তারা এরকম গাইয়া পুরানো মানসিকতার লোকেদের পছন্দ করে না। আর এর আগে একবার যখন তারা গ্রামে যায়, তখন তাদের মোটেই কমলা দেবী এবং রচনাকে পছন্দ হয় না। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? সুখে থাকতে ভূতে কিলিয়েছে তোর? তুই কেন বেকার বেকার ওদেরকে আমাদের বাড়িতে আসার জন্য ইনভাইট করেছিস? আমি মোটেই কিন্তু ওদেরকে পছন্দ করি না, আর ওরা আমাদের লাইফস্টাইলের সঙ্গে নিজেদেরকে মানিয়ে চলতে পারে না, তাই ওদের আমাদের বাড়িতে আসার কোনো দরকার নেই। হ্যাঁ মা, একদম ঠিক বলেছেন। মনে আছে যখন আমরা কিছুদিনের জন্য গ্রামে গিয়ে থেকেছিলাম, তখন ওরা আমাদের সঙ্গে কেমন ব্যবহার করেছিল? আজ থেকে প্রায় কিছু মাস আগে শালিনী দেবী এবং তার বৌমা গ্রামে যায়, আর তখন কমলা দেবী এবং রচনা তাদের খুব সুন্দরভাবে আপ্যায়ন করে ও ভালো মন্দ খাবার রান্না করে খাওয়ায়। কিন্তু তবুও মডার্ন বউ শাশুড়ির গ্রামের পরিবেশ পছন্দ হয় না, কারণ সবাই শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে থাকে আর তাদের মধ্যে আধুনিকতার কোন রকম ছাপ নেই। অন্যদিকে শালিনী দেবী এবং টিনা খোলামেলা পোশাক পরে গ্রামে ঘুরে বেড়ায়। একদিন ভোরবেলা, কি ব্যাপার, ভোর 4টে বেজে গেল, কিন্তু পাশের বাড়ির মুরগিটা এখনো ডাকলো না কেন? ওর মনে হয় শরীর খারাপ হয়েছে। যাই, আমি তাড়াতাড়ি উঠে পড়ি আর বৌমাকেও ডাকি, কারণ এখন বাড়িতে আমার বড় যা আর ওর পরিবার এসেছে, তাই ওদের জন্য রান্না বান্নাও তো করতে হবে। এই বলে কমলা দেবী তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে আর স্নান করে বৌমাকে ডাক দেয়। রচনাও তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে আর দুজনে মিলে রান্নাঘরে চলে যায়। এমন সময় মডার্ন বউ শাশুড়ি পড়ে পড়ে ঘুমায়, কারণ তাদের বেলা 11টা পর্যন্ত ঘুমানোর অভ্যাস। আর যতক্ষণ পর্যন্ত তারা বিছানাতে বসে বেডটি না পায়, ততক্ষণ পর্যন্ত তাদের ঘুম ভাঙে না। এমন সময়, আচ্ছা মা, আপনি তো ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়লেন। আমরা তো প্রত্যেক দিনই ভোর 4টে-5টার সময় উঠি, কিন্তু আপনার বড় যা আর ওনার বৌমা কিন্তু এখনো ঘুমাচ্ছে। এটা কি ভালো লাগে বলুন? চলুন আমরা তাড়াতাড়ি গিয়ে ওনাদেরকে ডাকি, আর আজকে বরঞ্চ ওনাদেরকেই রান্না করতে বলি। হ্যাঁ বৌমা, তুমি কিন্তু কথাটা ঠিকই বলেছ, কিন্তু আমার বড় যা ভালো রান্না করতে পারে না। অবশ্য কোনো চিন্তা নেই, আমি আর তুমি দুজনে ওদেরকে ভালো মতো রান্না শিখিয়ে দেব। চলো। এই বলে শাশুড়ি বৌমা দুজনেই টিনা ও তার শাশুড়ি মায়ের ঘরে চলে যায় আর দরজায় ধাক্কা দিয়ে তাদেরকে ডাকাডাকি করতে শুরু করে। ফলে টিনা এবং তার শাশুড়ি মায়ের ঘুম ভেঙে যায় আর তারা খুবই বিরক্ত হয়। এমন সময় দরজা খোলার পর তারা যখন দেখে যে রচনা এবং তার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, তখন তারা প্রচন্ড পরিমাণে রেগে যায়। কি ব্যাপার, এই মাঝরাতে তোমরা দুজনে মিলে আমাদের ঘরের সামনে কি করছো? খেয়ে বসে কি কাজ নেই তোমাদের? ঘুমিয়ে পড়ো আর আমাদের ঘুমের 12টা বাজিও না। এত বিরক্ত করো বলেই তো আমি আমার পরিবারকে নিয়ে গ্রামে আসতে চাই না। আমাদের কাঁচা ঘুম একেবারে নষ্ট করে দিল। হ্যাঁ মা, আপনি একদম ঠিকই বলেছেন। আর এই বিউটি স্লিপ যদি নষ্ট হয়, তাহলে আমার চোখের তলায় ডার্ক সার্কেল পড়তে পারে। ও মাই গড, সো প্যাথেটিক। সে কি, এসব কি বলছো? এখন মাঝরাত হবে কেন? এখন তো ভোর 4টে বাজে। আর তুমি জানো না দিদি, যে তোমার শ্বশুরবাড়ির লোকেরা ভোর 4টের সময় ঘুম থেকে উঠে পড়ে আর ঘুম থেকে উঠেই রান্না বান্না শুরু করে দেয়। তাই আমি আর আমার বৌমা তোমাদেরকে ডাকতে এলাম। সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠলে শরীরে কোনো ক্ষতি হবে না। আপনারা আমাদের সঙ্গে চলুন, রান্নাঘরে গিয়ে সবার জন্য রান্না বান্না করবেন। রচনা এবং তার শাশুড়ি মায়ের এমন কথা শুনি টিনা ও শালিনী দেবী প্রচন্ড পরিমাণে অবাক হয়, কারণ তারা নিজেদের বাড়িতে কখনো রান্না বান্না করেনি। তারা সবসময় রাঁধুনিকে দিয়েই রান্না করায়, তাই রান্নাঘরে গিয়ে সবার জন্য রান্না বান্না করা কি জিনিস তারা জানে না। ফলে তারা প্রথমে কিছুতেই রান্না বান্না করতে রাজি হয় না। কিন্তু এখন যেহেতু তারা গ্রামে ঘুরতে এসেছে, তাই তাদেরকে শ্বশুরবাড়ির কথা শুনেই চলতে হবে। সেই জন্য তারা শাড়ি পরে রান্নাঘরে চলে যায়। টিনা, তুমি আর জেঠিমা আজকে সবার জন্য গরম গরম পাঁঠার মাংসের ঝোল আর ভাত রান্না করবে, কেমন? আর ব্রেকফাস্টে লুচি তরকারি থাকলেই হবে। আমাদের মাঠে নতুন ধান আর গম কাটা হয়েছে,
সেই ধান আর গমের ভাত রুটি খেতে খুব ভালো লাগে। ও মাই গড, আমার পক্ষে এসব ভাত রুটি ডাল কিছু রান্না করা সম্ভব নয়। আমি এর আগে কোনোদিনও রান্নাঘরের মাটিতে পা রাখিনি, আর আমার শাশুড়ি মা আমাকে দিয়ে কোনো কাজ করায়নি। তাই আমার যেটা মনে হবে আমি সেটাই রান্না করব, প্লিজ। টিনা এরকম করে বললে রচনা এবং তার শাশুড়ি মা রান্নাঘর থেকে চলে যায়। আর তারা চাইলেও দুজনকে রান্না বান্না শেখাতে পারে না। সেই সময় শালিনী দেবী এবং টিনা বাড়ির সকলের জন্য গরম গরম ম্যাগি এবং চিকেন স্যান্ডউইচ রান্না করে, কারণ তারা এছাড়া আর অন্য কিছু খাবার রান্না করতে পারে না। বৌমা, আমরা 2 বেলা সবাইকে এই ম্যাগি আর স্যান্ডউইচ খাওয়াবো। দেখেছো আমার শ্বশুর বাড়ির লোকেদেরকে রাত দিন ডাল ভাত খেয়ে কি অবস্থা হয়েছে। 100 কেজি ওজন বাড়িয়ে ফেলেছে। সুতরাং এদেরকে 1 মাস না খাইয়ে রাখা উচিত, তবে এদের স্বাস্থ্য ভালো হবে। আমরা সবেমাত্র কিছুদিনের জন্য ভিলেজ বিউটি এনজয় করতে এসেছি, আর আমাদেরকে কাজের মাসির মতো খাটাচ্ছে। তাই আমরা এমন বেশি বেশি করে ম্যাগি আর স্যান্ডউইচ খাওয়াবো যে আমাদেরকে আর কখনো রান্না করতে বলবে না। এই বলে কিছুক্ষণের মধ্যেই তারা সবাইকে ম্যাগি এবং স্যান্ডউইচ পরিবেশন করে। কিন্তু গ্রামের লোকেরা কিছুতেই এমন ধরনের খাবার খেতে পারে না, কারণ তারা সবসময় ভাত ডাল তরকারি মাছ মাংস খেয়ে অভ্যস্ত। কিন্তু তবুও কমলা দেবী এবং রচনা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে না। তারা হাসি মুখে সবকিছু খেয়ে নেয়। মডার্ন বউ শাশুড়ি গ্রামে ঘুরতে বেরিয়ে যায়। এভাবেই কয়েকদিন গ্রামে থাকার পর তারা আবার শহরে ফিরে আসে। ওইসব ভয়াবহ দিনগুলোর কথা আমি মনেও করতে চাই না বৌমা। আমি আর কোনোদিনও ওই গ্রামের ভিটে মাটির শ্বশুর বাড়িতে যেতে চাই না। অসহ্য একেবারে। আমি যাদেরকে অ্যাভয়েড করতে চাই তারাই আমাদের ঘাড়ে চেপে যায়, আর এখন ওই বউ শাশুড়ি আমাদের বাড়িতে ঘুরতে আসবে। বাবা গো, অসহ্য। ঠিক এমন সময় দরজার বেল বেজে ওঠে, আর তারা দরজা খুলে দেখে যে রচনা এবং তার শাশুড়ি মা কমলা দেবী দাঁড়িয়ে আছে। আর যা দেখে টিনা এবং শালিনী দেবী দুজনেই বিরক্ত বোধ করে। তোমরা কেমন আছো? কতদিন পর তোমাদেরকে দেখলাম। এখন তো তোমরা গ্রামের বাড়িতে যাওয়া ভুলেই গেছো, তাই জন্য আমরাই দেখা করতে চলে এলাম। হ্যাঁ, তোমরা দেখা করতে এসেছো সেটাই তো আমাদের বিপদ। নিশ্চয়ই আজকে বাড়ি ফিরবে না। আমাদের বাড়িতে 2-3 দিন ফ্রি ফান্ডে থেকে যাবে, তাই তো? তার সাথে ফ্রিতে খাওয়া তো আছেই। যাই হোক, চলেই যখন এসেছো কি আর বলবো বলো। শালিনী দেবী এভাবে প্রথম থেকেই তার যাকে অপমান করতে শুরু করে। ফলে কমলা দেবী এবং তার বৌমার বিষয়টা খুবই খারাপ লাগে। কিন্তু তাদের যেহেতু 2 দিন পর ট্রেনের টিকিট কাটা, তাই তারা ফিরতে পারে না। টিনা, তোমাদের জন্য আমি আর মা দুজনেই গরম গরম রসগোল্লা বানিয়ে নিয়ে এসেছি। আমরা জানি তোমরা মিষ্টি খেতে খুব পছন্দ করো। তোমরা এই মিষ্টিটা ফ্রিজে রেখে দাও, খাওয়ার পর খাবে, কেমন? আমরা মিষ্টি খেতে ভালোবাসি বলে তোমরা মিষ্টি তৈরি করে নিয়ে চলে আসবে? অবশ্য তোমরা তো গাইয়া, তোমরা বুঝবেই বা কি করে। আসলে আমাদের শহরে যখন অতিথিরা আসে তখন একে অপরের জন্য ওয়াইনের বোতল কিনে নিয়ে আসে, তাই আমরা মিষ্টির থেকে ওয়াইনটাই বেশি প্রেফার করি। টিনার এমন কথা শুনে রচনা এবং তার শাশুড়ি মা দুজনেই মুখে কাপড় চাপা দেয়, কারণ তারা দুজনেই ভীষণই লজ্জাবোধ করে। মা, আমি কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি, আমাদের ফ্ল্যাটে 2টোই ঘর আছে। একটা আপনার, একটা আমার আর আপনার ছেলের। সুতরাং আমি কিন্তু থাকার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। এনাদেরকে বলুন বারান্দায় বিছানা করে ঘুমাতে, তা না হলে স্টোর রুমে গিয়ে থাকতে। এছাড়া আর কোনো উপায় নেই। আরে হ্যাঁ বৌমা, তুমি চিন্তা করো না। এদের তো গ্রামের মাটিতে পড়ে থাকার অভ্যাস, তাই এদের মাটিতে শুতে কোনো অসুবিধা হবে না। আমাদের বাড়ির স্টোর রুমে কিন্তু ভীষণ ধুলো, তাই বলছি শোন, তোরা এই বারান্দায় বিছানা করে ঘুমিয়ে পড়িস, কেমন? এই বলে শালিনী দেবী এবং তার বৌমা টিনা কাঁধে ব্যাগ ঝুলিয়ে পার্লারে চলে যায়। আর অন্যদিকে কমলা দেবী এবং তার বৌমার খিদে পেলে তারা রান্নাঘরে গিয়ে দেখে যে সেখানে কোনো খাবার নেই, আর ফ্রিজেও কোনো রকম খাবার রাখা থাকে না। মা, আপনার তো শরীর খারাপ, আপনি গিয়ে একটু আরাম করুন। আমি সবার জন্য রান্না বান্না করে ফেলছি, কারণ এনারা মনে হয় রান্না বান্না করে না। আমি একটু সিদ্ধ ভাত আর ডিমের অমলেট রান্না করি। ফ্রিজে দেখলাম আর কিছু থাকুক বা না থাকুক ডিম রাখা আছে। আচ্ছা ঠিক আছে বৌমা, যেটা ভালো বোঝো সেটাই করো। এমনিতেও কিন্তু আমার প্রচন্ড খিদে পেয়েছে। এই বলে কমলা দেবী কোথায় বসবে বুঝতে না পেরে শালিনী দেবীর ঘরে চলে যায় আর খাটের উপর গিয়ে শুয়ে পড়ে। আর অন্যদিকে রচনা শহরের মডার্ন রান্নাঘরে কোনো মতে ডাল ভাত এবং ডিম রান্না করে। আর অন্যদিকে শালিনী দেবী এবং তার বৌমা যখন বাড়িতে ফিরে আসে আর শালিনী দেবী যখন দেখে যে তার ছোট যা বিছানায় শুয়ে আছে, তখন সে প্রচন্ড পরিমাণে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। আর সেই চিৎকারে কমলা দেবীর ঘুম ভেঙে যায়। ইস, এই কমলা, তোমার সাহস কি করে হলো? তুমি আমার পারমিশন ছাড়া আমার বিছানায় এসে ঘুমিয়ে পড়েছো। আমি আমার ঘরে কাউকে ঢোকার পারমিশন দিই না। এ বাবা, আমার আলমারিতে কত সোনা রাখা আছে, মনে হয় সব এই মহিলা চুরি করেছে, আর চুরি করার পর খাটে ঘুমাচ্ছে, তাই তো?
এ তুমি কি বলছো দিদি? আমি তোমার নিজের যা হই, আর তোমার সোনা গহনা আমি চুরি করে নেব? আমি একটু তোমার ঘরে এসে ঘুমিয়েছি বলে তুমি আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করছো? আমার বৌমা রান্নাঘরে রান্না করছিল, তাই সেই সুযোগে আমি একটু ঘুমিয়ে নিলাম, কারণ আমার শরীরটা সত্যিই ভালো নেই। কমলা দেবী এরকম করে বললে টিনা এবং তার শাশুড়ি মা আরো রেগে যায়, আর তারা এবার রচনাকেও অপমান করতে শুরু করে। তোমাদের যখন এতই খিদে পেয়েছিল, তাহলে অনলাইনে টাকা দিয়ে খাবার অর্ডার করে নিতে পারতে। তোমার এত বড় সাহস রচনা, তুমি আমার 2 লক্ষ টাকার মডিউলার কিচেনে এসে এরকম সামান্য ভাত ডাল ডিমের অমলেট রান্না করছো? আমার রান্নাঘরটা মনে হয় নষ্ট হয়ে গেল। অবশ্য তোমরা অনলাইনে খাবার অর্ডার করবেই বা কি করে? তোমরা তো স্মার্টফোন ব্যবহার করতেও পারো না। টিনা এবং তার শাশুড়ি মায়ের কথা শুনি রচনা ও তার শাশুড়ি মায়ের চোখে জল চলে আসে, কিন্তু তবুও তারা চুপচাপ সবকিছু সহ্য করে। আর সারাদিন এরকম অপমান সহ্য করে তারা বারান্দায় গিয়ে মেঝেতে বিছানা করে শুয়ে পড়ে। আর পরের দিন সকালে দুজনেরই প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে যায়। এমন সুযোগে মডার্ন শাশুড়ি বৌমা কমলা দেবী ও রচনাকে দিয়ে বাড়ি ঘরের সমস্ত কাজকর্ম করিয়ে নেয়। আর সন্ধ্যাবেলা টিনা এবং তার শাশুড়ি মা পার্টি করতে বসে পড়ে। আর এমন সময় আকাশ খুবই খুশি হয়ে বাড়িতে ফিরে আসে। মা, আজকে আমার অফিসে প্রমোশন হয়েছে। আর টিনা, আমি তোমার জন্য একটা খুব সুন্দর সোনার হার কিনে নিয়ে এসেছি, কারণ আমার আগের থেকে মাইনে ডবল হয়ে গেছে। আমি আজকে খুব খুশি। কাকিমার বৌদি, আমি খুব খুশি। ওয়াও আকাশ, কংগ্রাচুলেশন। আমরাও খুব খুশি। আমাদের সঙ্গে ওয়াইন খেয়ে সেলিব্রেট করো। আর তুমি কেন এই খুশির খবর তোমার কাকিমা আর বৌদিকে দিচ্ছ? এই খুশির খবরটার উপর শুধুমাত্র আমাদের অধিকার আছে। হ্যাঁ রে বাবা, তুই প্রমোশন পেয়েছিস, আমি খুব খুশি হয়েছি। আজকে দুপুরবেলা আমি তোদের জন্য গরম গরম বেসনের লাড্ডু বানিয়েছি। আমি জানি তুই ছোটবেলা থেকে আমার হাতে লাড্ডু খেতে খুব পছন্দ করিস, তাই তুই একটু বস, আমি এই খুশিতে তোর জন্য পায়েসও বানিয়ে নিয়ে আসছি। আমার বৌমা আবার তোকে ফ্রাইড রাইস রান্না করে খাওয়াবে, কেমন? এই বলে কমলা দেবী এবং তার বৌমা রান্নাঘরে চলে যায়। আর তারা মনের আনন্দে আকাশের জন্য এবং বাকি সকলের জন্য ভালো মন্দ খাবার রান্না করে। অন্যদিকে শালিনী দেবী এবং টিনা নিজেদেরকে নিয়েই ব্যস্ত থাকে, কারণ তাদের শুধু সোনার হার চাই, ভালোভাবে জীবনে থাকা এবং খাওয়া চাই, কিন্তু পরিবারের লোকেদের খেয়াল রাখতে তারা মোটেই পারে না। এমন সময় আকাশ বলে, মা, তোমায় আর টিনাকে কাকিমার বৌদির কাছ থেকে কিন্তু অনেক কিছু শিখতে হবে। শুধুমাত্র টাকা থাকলে আর মডার্ন হলেই, একটু ইংলিশে কথা বললে আর ফোন ব্যবহার করতে পারলে কিন্তু কেউ ভালো মানুষ হয়ে যায় না। আর কাকিমার বৌদি হয়তো গ্রামের, আর তারা তোমাদের মতো মডার্ন নয়, কিন্তু তারা অত্যন্ত ভালো মানুষ। তাই তোমরা ভুলেও আর কাকিমার বৌদির সাথে খারাপ ব্যবহার করবে না, বুঝেছো? আকাশের কথা শুনে টিনা এবং তার শাশুড়ি মা প্রচন্ড পরিমাণে লজ্জিত হয়ে পড়ে, কারণ তারা সত্যি এবার নিজেদের ভুল বুঝতে পারে। আর তারা কখনো কমলা দেবী ও রচনার সঙ্গে বাজে ব্যবহার করে না। তারা এবার একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে। এমনকি টিনা এবং তার শাশুড়ি মা রচনা ও কমলা দেবীর কাছে ক্ষমা চেয়ে নেয়। সোনা তার শ্বশুরবাড়িতে একান্নবর্তী পরিবারে বাস করে। সেই পরিবারে তার স্বামী ভরত, শাশুড়ি মা কমলা দেবী, শ্বশুরমশাই স্বপন বাবু, এক ননদ মামুন এবং এক দেওর রাজের সঙ্গে বাস করে। সোনা একজন চাকরিরতা মহিলা ছিল। সে নিজের শ্বশুরবাড়ির সংসারের সঙ্গে সঙ্গে বাইরের কাজবাজও সামলায়, আর সেই জন্য তার জীবনের কষ্টটা অনেক বেশি। আর তার কষ্ট বেশি হওয়ার কারণ শ্বশুরবাড়ির লোকেরা তাকে একদম সহ্য করতে পারে না। সোনা সারাদিন বাড়িতে একা একা কাজ করে, কিন্তু শ্বশুরবাড়ির কেউ যেন কিছুই টের পায় না। আর অন্যদিকে শাশুড়ি মা, শ্বশুরমশাই কিংবা ননদ এবং দেওর প্রত্যেকেই একেবারে নিরাকার। সোমবার সকালবেলা 6টা বাজতে না বাজতেই সোনার ফোনে অ্যালার্ম বেজে ওঠে। এই নাও, অ্যালার্ম বাজলো, আর আমার জীবনে কষ্টের দিন শুরু হয়ে গেল। আজকে ঘুম থেকে উঠতে 5 মিনিট দেরি হলো, আর এর কষ্ট আমাকে সারাদিন ভোগ করতে হবে। আমার আর ভালো লাগে না। এই বলে সোনা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তার স্বামীকেও ঘুম থেকে তুলে দেয়। আর তার স্বামী বিছানা ছেড়ে উঠে পড়লে সোনা ঘর গুছিয়ে ফেলে, এবং বিছানা ঘর গোছাতে গোছাতে তার আরো আধ ঘন্টা সময় লেগে যায়। কিন্তু সে যখন বাথরুমে যাবে, তখন সে দেখে যে তার স্বামী আগে থেকেই বাথরুমে বসে আছে। ভরত, আমি তোমাকে কতবার বললাম আজকে আমি আগে বাথরুমে যাব, না হলে আমার কাজ করতে দেরি হয়ে যাবে, কিন্তু তুমি আমার কথা শুনলে না। তোমার ঘর গোছানো কখন কমপ্লিট হবে, তারপর তুমি বাথরুমে যাবে, আমি সেই জন্য বসে থাকবো নাকি? আজকে আমার অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, সুতরাং আমার ফ্রেশ হওয়া হয়ে গেলে তারপর তুমি ফ্রেশ হয়ে নিও, বুঝেছো? সোনা বাথরুমে যাওয়ার অপেক্ষা করতে থাকে। সেই সময় তার শাশুড়ি মা তাকে জোরে জোরে ডাক দেয়, কারণ শাশুড়ি মায়ের চা খাওয়ার সময় হয়ে গেছে। তাই সোনা বাথরুমে না গিয়ে আগে রান্নাঘরে চলে যায়, আর সেখানে গিয়ে শাশুড়ি মায়ের জন্য চা করতে শুরু করে। কি হলো বৌমা, তুমি তো প্রত্যেকদিন 7টার মধ্যে রান্নাঘরে ঢুকে চা করতে শুরু করে দাও,
কিন্তু আজকে 7:15 হয়ে গেল, এত দেরি হলো কেন? তুমি জানো না আমার নাতি নাতনি স্কুলে যাবে আর আমার মেয়ে কলেজে যাবে, ওদের জন্য ব্রেকফাস্ট তৈরি করতে হবে। তো আগে চা তৈরি করো, তারপর ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে রেডি করো। হ্যাঁ মা, আপনি বসুন, আমি এক্ষুনি আপনাকে চা করে দিচ্ছি, আর ওদের ব্রেকফাস্টও আমি রেডি করে দিচ্ছি। এই বলে সোনা তাড়াতাড়ি করে তার শাশুড়ি মায়ের জন্য চা করতে শুরু করে। সেই সাথে সে তার ছেলে মেয়ে এবং ননদের জন্য চিড়ের পোলাও রান্না করে। সকালে রান্নার কাজ সম্পূর্ণ হতে না হতেই সোনা শ্বশুরমশাই তাকে ডাক দেয়। তাই সোনা পরীকে মরি করতে করতে শ্বশুরমশাইয়ের কাছে দৌড়ে যায়। বৌমা, তুমি বাড়ির সকলের জন্য খেয়াল রাখতে রাখতে আমার কথা তো ভুলেই যাও দেখছি। কারণ তুমি ভালো করেই জানো যে আমি প্রত্যেকদিন সকালবেলা পেট পরিষ্কার করার জন্য ইসবগুল সেবন করি, কিন্তু তুমি প্রত্যেকদিনের মতো আজকেও আমাকে ইসবগুল দিতে ভুলে গেছো। না বাবা, আমি আপনাকে কিছুই দিতে ভুলিনি। আসলে আপনাদের সংসারে এত কাজ তো, তাই আমি কোনটার পর কোনটা করব মাঝে মধ্যে বুঝে পাই না। কারণ আমি যেমন ঘরেও কাজ করি তেমন বাইরেও কাজ করি। সুতরাং আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আপনার জন্য ইসবগুল নিয়ে আসছি। এই বলে সোনা তার শ্বশুর মশাইকে ইসবগুল নিয়ে এসে দেয়। এভাবে সকাল 7টা থেকে 9টা পর্যন্ত সংসারের পেছনে খাটতে খাটতেই সোনার জীবন একেবারে কয়লা হয়ে যায়। প্রথমে শাশুড়ি মাকে চা করে দেওয়া, তারপর শ্বশুর মশাইয়ের সেবা করা, নিজের ননদের জন্য ব্রেকফাস্ট তৈরি করা, স্বামীর অফিসের লাঞ্চ বক্স প্যাক করা, আর শুধু তাই নয়, শ্বশুর মশাই এবং শাশুড়ি মায়ের দুপুরের খাবারও রান্না করা, নিজের ছেলে মেয়েকে রেডি করে স্কুলে পাঠানো, তারপর আবার ছোট দেওর জিম করতে যাবে বলে তার প্রোটিন শেক তৈরি করা। এসব করে করে সোনার জীবন একেবারে শেষ হয়ে যায়। আর প্রত্যেক দিনই বাড়ির কাজকর্মে চাপে পড়ে অফিসে যেতে সোনার দেরি হয়ে যায়। এ বাবা, আজকেও 10টা বেজে গেল। তার মানে আজকে আমি 10:05 ট্রেনটা মিস করে দিলাম। দেখি ভরতকে বলি, আমাকে যদি গাড়ি করে অফিসে ছেড়ে দেয় তাহলে খুব ভালো হবে। এই বলে সোনা তার স্বামীর কাছে যাবে, সেই সময় সে দেখে যে তার স্বামী ছেলে মেয়েকে গাড়িতে বসিয়ে হু হু করে গাড়ি নিয়ে তার সামনে দিয়ে অফিসে বেরিয়ে যাচ্ছে। দূর, একেবারে ফাটা কপাল। এবার আর কি, ভিড় বাসের মধ্যে চলতে চলতে আমাকে অফিসে যেতে হবে। এই বলে সোনা কষ্ট করে গরমের মধ্যে ঘেমে স্নান করে ভিড় বাসের মধ্যে কোনো মতে অফিসে গিয়ে পৌঁছায়। অফিসে যাওয়ার পর সারাদিন কাজের চাপ এবং সেই সঙ্গে বসের কথা শোনা ইত্যাদি চলতে থাকে। আর রাত্রিবেলা সে যখন কষ্ট করে বাড়িতে ফিরে আসে তখন তাকে এক গ্লাস জল দেওয়ার মতো কেউ থাকে না। উল্টে তার উপর আবার সবাই কাজ চাপিয়ে দেয়। কি হলো বৌমা, আজকে অফিস থেকে বাড়ি ফিরতে এত দেরি হলো কেন? তোমাকে যে বলেছিলাম আজকে আমাদের সবার জন্য মটন বিরিয়ানি রান্না করতে, তুমি মটন আর চাল নিয়ে এসেছো তো? না মা, আজকে বাড়ি ফেরার ট্রেনে ভীষণ ভিড় ছিল, তাই আমি ট্রেনে উঠতে পারিনি। ট্রেনটা মিস করে গেছি। আর বাজারে গিয়ে মটন আর চাল কিনে আনার কথা আমার মাথা থেকে একদমই বেরিয়ে গেছে। আপনি আপনার ছোট ছেলেকে বলুন, ও এনে দেবে। তারপরে আমি আপনাদের জন্য মটন বিরিয়ানি রান্না করে দিচ্ছি। সোনার এই কথা তার দেওর রাজ শুনে ফেলে। আর রাজ তখন তার বান্ধবীদেরকে ফোন করে হাসি মজা করতে ব্যস্ত ছিল। তাই তখন রাজ দোকানে গিয়ে মটন এবং চাল কিছুতেই কিনে নিয়ে আসতে চায় না। না না, আমি এখন দোকানে যেতে পারবো না বৌদি, কারণ আজকে জিম করে আমার হাতে পায়ে খুব ব্যথা হয়েছে, তাই তুমি দোকান থেকে নিয়ে এসো। আর মা, আমি কিন্তু রাত্রে 9টা বেজে গেলে আর খাবো না বলে দিলাম, তাই বৌদিকে যা নিয়ে আসে তাড়াতাড়ি দোকান থেকে গিয়ে নিয়ে আসতে বলো। এই বলে রাজ ঘরে চলে যায়। আর সোনারও কিছু করার থাকে না। সে অফিস থেকে এসে এক গ্লাস জলও খেতে পারেনি। তার আগেই তাকে বাজারে চলে যেতে হয় এবং বাজার করে নিয়ে এসে সবার জন্য রাত্রিবেলায় মটন বিরিয়ানি রান্না করতে হয়। আর অন্যদিকে সেই সময় তার ননদ এবং শাশুড়ি মা বসে বসে টিভিতে সিরিয়াল দেখে এবং হাসাহাসি করতে থাকে। মা দেখো, আজকে সিরিয়ালটা কিন্তু ব্যাপক ইন্টারেস্টিং হচ্ছে, আর তার সাথে বাইরে বৃষ্টিও পড়ছে। একটু পরে আবার বৌদি মটন বিরিয়ানি খেতে দেবে। আজকে সন্ধ্যেটা একেবারে জমে গেল। এখন যদি বৌদি পেঁয়াজি করে দিত তাহলে তো আরো ভালো হতো, বলো? হ্যাঁ, তোর বৌদি তো রান্নাঘরেই আছে, ওকে পেঁয়াজি করে দিতে বল, ও করে দেবে। মামুন তার মায়ের কথা শুনে রান্নাঘরে চলে যায় এবং তার বৌদিকে পেঁয়াজি ভেজে দেওয়ার জন্য অর্ডার করে। এর ফলে সোনা রেগে গেলেও তার কিছু করার থাকে না। সে তার ননদের জন্য আবার পেঁয়াজি ভাজতে শুরু করে। আর ততক্ষণে সোনার দুই ছেলে মেয়ে হোমওয়ার্ক করানোর জন্য মায়ের কাছে এসে আবদার করতে শুরু করে। তাই সোনা তখন ঘরে গিয়ে তার ছেলে মেয়েকে হোমওয়ার্ক করাতে বসে পড়ে। অন্যদিকে সোনার স্বামী তখন বসে বসে ল্যাপটপে কাজ করতে ব্যস্ত। বাড়িতে এতগুলো হাত থাকা সত্ত্বেও সোনাকে সাহায্য করার মতো একটা হাতও নেই। ফলে সকালবেলা উঠে বাড়ির কাজ করে অফিসে যাওয়া, আবার বাড়ি থেকে এসে সংসারের কাজকর্ম করা, এরকম কষ্ট সহ্য করার ক্ষমতা সোনার দিন দিন কমতে থাকে। ব্যস্ত সবাই, রাত্রিবেলা সবাই মিলে গিলে ঘুমিয়ে পড়েছে। আর এখন 11:30 বাজে। এখন আমি জল খাবো। অফিস থেকে এসে জল পর্যন্ত খাওয়ার সময় পাইনি। তারপর জল খেয়ে রান্নাঘর ঘষে মেজে পরিষ্কার করতে হবে।
কেন যে মা আমাকে এমন পরিবারে বিয়ে দিল কি জানি, জীবনটা একেবারে শেষ হয়ে গেল। এই বলে সোনা ফ্রিজ খুলে জল খেতে যাবে, তখন সে দেখে যে ফ্রিজে ঠান্ডা জলের একটাও বোতল নেই। আসলে তার পরিবারের কেউ জল ভরে রাখেনি, তাই সে অ্যাকোয়াগার্ড থেকে গ্লাসে করে গরম জল খায় আর তার চোখ দিয়ে গড়গড় করে জল পড়ে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বউয়ের জীবনে আবার কষ্ট শুরু হয়ে যায়, তার প্রাত্যহিক জীবনে সংসারের কাজ এবং অফিস। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, মা, বৌদি কিন্তু অফিস থেকে এসে রাত্রেবেলা রান্না করতে অনেক সময় নিচ্ছে। আজকে বৌদিকে বললাম যে একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন করে দাও, কিন্তু বৌদি আমার কথা শুনলো না জানো। আজকে তোর বৌদির কপালে ভীষণ ঝাড় লেখা আছে, কারণ তোর বৌদি অফিস থেকে বাড়ি ফিরে আসার পর সংসারের প্রতি গাফিলতি করছে। এই বৌমা, কোথায় গেলে? তাড়াতাড়ি এখানে এসো তো। কি হলো, কানে কথা যাচ্ছে? কমলা দেবীর ডাক শুনি সোনা তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে বেরিয়ে আসে, আর কমলা দেবী এবং তার মেয়ে দুজনে মিলে সোনাকে বকাবকি করতে শুরু করে দেয়। আপনারা তো আমাকে বকাবকি করছেন, কিন্তু তার আগে আপনারা কি আমাকে একবারও বলেছেন যে পুষ্পা বাসন মাজতে আসেনি? এই সকালবেলা রান্না করে এক পাহাড় বাসন রান্না করে ফেলে রেখে গিয়েছিলাম, আর এখনো তো সেই এটো বাসনগুলো রান্না করে পড়ে আছে। সেই সকাল থেকে এখনো পর্যন্ত বাসনগুলো মাজা হয়নি। হ্যাঁ, বাসন মাজা হয়নি তাতে কি হয়েছে? তুমি বাসন মেজে তাড়াতাড়ি রান্না করো। এখন তোমার জন্য কি আমি আর আমার মেয়ে বাসন মাজতে বসবো নাকি? আর কালকে দুপুরবেলা পুষ্পা আমাকে বলে গিয়েছিল যে ও কাজে আসতে পারবে না, কিন্তু আমি তোমাকে বলতে ভুলে গেছি। যাও, তাড়াতাড়ি করে বাসন মেজে ফ্রাইড রাইস আর চিলি চিকেন রান্না করে দাও। শাশুড়ি মায়ের এমন ধমক শুনি সোনা ভীষণ পরিমাণে রেগে যায়, আর সেই রকম কষ্ট সহ্য করতে পারে না। তবুও সে রান্নাঘরে গিয়ে বাসন মাজতে শুরু করে। আর বাসন মেজে সে যখন ফ্রাইড রাইস এবং চিলি চিকেন রান্না করবে, তখন সে মনে মনে অভিসন্ধি করে নেয় যে এবার তার একান্নবর্তী পরিবারকে শিক্ষা দেওয়ার সময় এসে গেছে। আজকে সবাইকে এমন ফ্রাইড রাইস আর চিলি চিকেন রান্না করে খাওয়াবো যে কোনোদিনও আমার কাছে আর কেউ রান্না করা খাবার খেতে চাইবে না। আর আমি জীবনেও আর রান্না করব না, কারণ আমাকে জীবনে অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে। আমি আর পারছি না এসব সহ্য করতে। কিছুক্ষণ পর সোনা যখন ফ্রাইড রাইস এবং চিলি চিকেন রান্না করে সবাইকে পরিবেশন করে, তখন তার ছোট দেওর এবং শ্বশুর মশাই বাইরে থেকে আড্ডা মেরে সবে বাড়িতে ফিরে আসে, আর তারা সবাই একসঙ্গে চিলি চিকেন এবং ফ্রাইড রাইস খেতে বসে পড়ে। ওরে বাবা, বৌদি তুমি চিলি চিকেনে কি ঝাল দিয়েছো? আমি তো কিছুতেই এত ঝাল চিলি চিকেন খেতে পারছি না। ওরে বাবা রে বাবা, কি ঝাল! আমাকে এক গ্লাস জল দাও। বাবা রে বাবা, ঝালে মরে যাচ্ছি আমি। বৌদি, তুমি ভালো করেই তো জানো আমাদের বাড়ির কেউ এত ঝাল সহ্য করতে পারে না। তোমার এতদিন রান্না করতে কোনো ভুল হয়নি, কিন্তু তুমি আজকে রান্নাতে ভুল করে বসলে কেন? আমরা কিছুতেই তোমার এই রান্না করা খাবার খাবো না। তুমি এক্ষুনি যাও আর আমাদের জন্য ভালো করে আবার চিলি চিকেন আর ফ্রাইড রাইস রান্না করে নিয়ে এসো। এই জন্যই বলে বাড়ির বউকে বাড়ির বাইরে কাজ করতে দিতে নেই, সব সময় সংসারের মধ্যেই ব্যস্ত রাখতে হয়, না হলে রান্না বান্নায় কিংবা ঘর গোছাতে। শাশুড়ি মায়ের এমন কথা শুনি সোনার সহ্য ক্ষমতা একেবারে পার হয়ে যায়, আর সে তার মনের কষ্ট মুখ ফুটে চিৎকার করে বলতে শুরু করে দেয়। বেশ করেছি, আমি ভুল করেছি। আমি ঝাল দিয়ে তোমাদের জন্য ইচ্ছা করে চিলি চিকেন রান্না করেছি। আমি চাই তোমাদের মুখ একেবারে ঝাল লেগে পুড়ে যাক। আর সবাই শোনো, তোমরা আমার শ্বশুর বাড়ির লোক নয়, তোমরা অমানুষ। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি গরুর মতো সংসারের পেছনে খাটি, তারপর নিজের ছেলে মেয়েকে তৈরি করে স্কুলে পাঠাই। এত বড় আদ্যা আমরা ননদ আর দেওরকে সেবা করি, কিন্তু তোমাদের তো একবারও মনে হয় না যে বাড়ির বউকে একটু হাতে হাতে সাহায্য করা উচিত। তারপর অফিস থেকে আসার পর আবার সংসারের কাজে লেগে যায়। এত কষ্ট আমি সহ্য করতে পারছি না আর। এবার তোমরা যদি আমার হাতে হাতে কাজ করতে সাহায্য না করো, তাহলে আমি বাপের বাড়িতে চলে যাব। শ্বশুর বাড়িতে থেকে এত কষ্ট করার থেকে বাপের বাড়িতে থাকা অনেক ভালো। সোনার মুখে এরকম প্রতিবাদ শুনি সকলে একেবারে লজ্জা পেয়ে যায়, আর তারা চুপ করে মাথা নত করে থাকে। এতদিনে যে তারা হাতের উপর হাত রেখে বসে বউয়ের সেবা নিচ্ছিল, সেই জন্য তারা লজ্জার চোটে বউয়ের দিকে তাকাতে পারে না, আর তারা মনে মনে নিজেদের ভুল বুঝতে পারে। তুমি ঠিকই বলেছো বৌমা, তোমার কষ্ট আমরা কেউ বুঝতে পারিনি। তুমি চিন্তা করো না, আমরা এবার থেকে প্রত্যেকদিন তোমার হাতে হাতে সাহায্য করব। আর মামুন তোমার ছেলে মেয়ের পড়াশোনার দায়িত্ব নেবে, স্কুলে যাওয়ার জন্য তৈরি করে দেবে, আর তোমার বর ঘুম থেকে উঠে বিছানা গোছাবে, আর আমি সারাদিন ধরে সবার জন্য রান্না করব। তুমি আরাম করে অফিস করতে পারবে এবার, ঠিক আছে? সবাই কমলা দেবীর কথায় তাল মেলায়, আর সোনা মনে করে এবার তার কষ্টের দিনের অবসান ঘটেছে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সে দেখে যে তার শাশুড়ি মা বৌমার অফিস যাওয়ার আগেই টিফিন রেডি করে রেখেছে, আর তার ননদ এসে বৌদিকে চা দিয়ে গেছে। এই দেখে সোনা খুবই খুশি হয়। তুমি চিন্তা করো না সোনা, যাও বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি খাট গুছিয়ে দিচ্ছি আর ঘর গুছিয়ে দিচ্ছি।
এই বলে সোনার স্বামী ঘর গুছিয়ে দেয় এবং সোনা ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে এসে শাশুড়ি মায়ের হাত থেকে টিফিন নিয়ে খুশমেজাজে তাড়াতাড়ি করে অফিসে চলে যায়। আর অফিসে যাওয়ার সময় তার স্বামী তাকে গাড়ি করে নিয়ে যায়। আর সে যখন অফিস থেকে বাড়ি ফিরে আসে তখন সে দেখে যে তার ছোট দেওর তার জন্য ঠান্ডা জল নিয়ে এসে দিয়েছে। অন্যদিকে তার ননদ ছেলে মেয়েকে হোমওয়ার্ক করাচ্ছে। শাশুড়ি মাও রাত্রিবেলা রান্না করতে ব্যস্ত। এই দিকে সোনা প্রচন্ড পরিমাণে খুশি হয়। এভাবেই সোনার জীবনে সুখ শান্তি ফিরে আসে।